গুড মর্নিং। তোমাদের আজকের ক্লাস অনার্সের সেকেন্ড সেমিস্টারের জন্য, এবং একই সঙ্গে সঙ্গে ওটা যারা পাস কোর্সে রয়েছো তাদের জন্য সেকেন্ড সেমিস্টার, তাদের জন্য এটি খুব একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমি তোমাদের সামনে বলবো কুষাণ সাম্রাজ্য সম্পর্কে। আমরা যে লাস্ট ক্লাস করেছি সেটা সাতবাহন রাজাদের সম্পর্কে জেনেছি, বিশেষ করে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে। আজকে যে মূল বিষয়টা থাকবে সেটা হচ্ছে ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ নামকরা যে সমস্ত প্রাচীন ভারতের সম্রাটদের নাম আমরা পাই, তাদের মধ্যে অন্যতম কনিষ্ক, কুষাণ সম্রাট কনিষ্ক সম্পর্কে আজকে আমরা পড়ব। তার আগে তোমাদের কুষাণ কারা, কোথা থেকে এরা এলেন এবং তাদের যে সম্পর্কে আমরা কোথা থেকে তথ্য পাই সেই সংক্রান্ত কিছু বিষয় প্রথমে আলোচনা করে নিই। আমরা দেখেছিলাম যে দক্ষিণ ভারতে, মানে মৌর্যদের পতনের পর দক্ষিণ ভারতে সাতবাহন রাজাদের উত্থান ঘটেছিল, এবং সেখানে কি পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি ছিল সেই বিষয় নিয়ে গত ক্লাসে, আগের ক্লাসে আমি তোমাদের বলেছি। আজকে এবারে কি উত্তর ভারতের পরিস্থিতিটা কেমন ছিল, আমরা যদি উত্তর ভারতের রাজনীতিটা একবার লক্ষ্য করে দেখি তাহলে ওখানে শক, পহলব এবং গ্রিক, এই তিনটে জাতির মানে ওখানে শাসন চলছিল। আমাদের বিশেষ করে ভারতবর্ষে নর্থ इंडिया जो नॉर्दर्न साइड था उसमें शॉक, ग्रीक एंड पहलव, ये लोग वहाँ पर थे। और हम बता देते हैं कि ये लोग फॉरेनर्स थे। এই জন্য এই সময়কালেতে আরেকটা ফরেনার্স অ্যাড হয়েছিল, আরেকটা ফরেনার্স এই সময় অ্যাড হচ্ছে, তারা হচ্ছেন কুষাণস। কুষাণদের বলা হচ্ছে এরা ইউচি বলে একটি জাতিগোষ্ঠীর মানুষ, যারা পরবর্তীকালে কুষাণ রূপ নামে পরিচিতি লাভ করছেন। তো এদেরকে সরিয়ে দিয়ে, মানে গ্রিক, শক, পল্লব, এদের পরবর্তীকালে আমাদের উত্তর পশ্চিম ভারতে যে শক্তিশালী রাজবংশের উত্থান ঘটছে সেটা কুষাণদের হাত ধরে। এই কুষাণদের ইতিহাস আমরা কোন কোন তথ্য থেকে পেয়ে থাকি সেটা একটু জেনে নিই। কুষাণদের সম্পর্কে আমাদের কাছে নানান রেফারেন্স রয়েছে, সেটা ফরেনার্স রেফারেন্স, দেশীয় রেফারেন্সেস তো রয়েছে। প্রথমত লিটারেরি সোর্স, পুরাণ। আমরা ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক হিস্টোরিক্যাল এভিডেন্স যেটাকে আমরা বলি, ফার্স্ট হিস্টোরিক্যাল এভিডেন্স রাজতরঙ্গিনী অফ কলহনা, কলহনে রাজতরঙ্গিনী। একই সঙ্গে সঙ্গে অশ্বঘোষের বুদ্ধচরিত, একই সঙ্গে সঙ্গে নাগার্জুন এর মাধ্যমিক সূত্র, বৌদ্ধ ধর্মগ্রন্থের দুটো টেক্সট মহাবাস্তু অ্যান্ড দিব্যাবদান। এছাড়া চৈনিক যে হিস্টোরিয়ান, চাইনিজ হিস্টোরিয়ান সুমাকিয়ান, তার রচনা সি চি, প্যানকু, হিস্টোরিয়ান প্যানকুর রচনা সিয়েন হান সু, আর ফান ই, ঐতিহাসিক ফান ই, চৈনিক ঐতিহাসিক ফান ই, তার রচনা হৌ হান সু। তাহলে এতগুলো টেক্সট, এছাড়াও পরবর্তীকালের বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণ, এছাড়া কুষাণদের আদি বাসস্থান সংক্রান্ত তথ্য আমরা যেখান থেকে জানতে পারি, আর্লি ডেজ অফ দ্য কুষাণস হিস্টোরি, we got the references from the writer, Greek writers. They were Strabo, Justin and বর্দেসানিস। এদের লেখা থেকেও আমরা কুষাণদের আদি পর্বের ইতিহাস জানতে পারি। আর কি কি রেফারেন্স আছে? সারনাথ, কৌশাম্বী, এই
অঞ্চলগুলোতে নানান লিপি আমরা পেয়েছি সুইবিহার বলে অঞ্চলে। সেই লিপিগুলো থেকে আমাদেরকে কুষাণদের সম্পর্কে জানতে নানান তথ্য সাহায্য করে থাকে। এই লিপিগুলো বেশিরভাগই বৌদ্ধ ব্রাহ্মী অ্যান্ড খরস্ট্রি এবং প্রাকৃত ল্যাঙ্গুয়েজে এগুলো লেখা রয়েছে। এছাড়া কুষাণদের ইতিহাস জানার জন্য আমাদের মুদ্রা, কয়েন্স, প্রচুর আমরা কয়েন্স পাই, যেখান থেকে আমরা কুষাণদের নানান ইতিহাস জানতে পারি। কুষাণদের অর্থনীতি, কুষাণদের ধর্মবিশ্বাস মতলব রিলিজিয়াস থটস অ্যান্ড ইকোনমিক কন্ডিশনস অ্যাট দ্যাট পিরিয়ড। তো আমরা এই সমস্ত তথ্য এই মুদ্রাগুলো থেকেও জানতে পারি। এছাড়া স্থাপত্যকলা, শিল্পকলাতে কুষাণরা আমাদের দেশে নানান অবদান রেখে গিয়েছেন, সেখান থেকেও আমরা তথ্য কিন্তু পেয়ে থাকি। এবার আমি তোমাদের বলবো কুষাণদের একটু পরিচয়টা জেনে নিই, যে এই কুষাণরা কোথাকার লোক। প্রথমেই এক বাক্যে বলি কে দে ওয়ার ফরেনার্স। এটা একদম পরিষ্কার যে তারা বিদেশি ছিলেন। কোথাকার লোক ছিলেন? চীন দেশের। তাদের আদি নাম কি ছিল? यूची যাযাবর গোষ্ঠী, मतलब इधर उधर घूमने वाला, जो वैगबॉन्ड हम बोल नहीं सकते, लेकिन जो लोग घूमते थे इधर उधर, मतलब जिन लोगों का स्थायी ठिकाना नहीं होता है, उन लोगों को যাযাবর बोला जाता है। ইউচি জাতিগোষ্ঠীর এই সম্প্রদায় এরাও ঠিক যাযাবরই ছিলেন। এরা চীন দেশের উত্তর পশ্চিমাংশে বসবাস করতেন। নর্থ ওয়েস্টার্ন সাইড অফ চায়না দে ওয়ার লিভিং। আনুমানিক 165 BCE এই সময়কালে হিউংনু বা হুন জাতির আক্রমণ হয় এদের ওপরে, ইউচি জাতিগোষ্ঠীর ওপরে, এবং ওখান থেকে ওরা সরে যায়, পরাজিত হয়ে সরে এসে আরও সাউথের দিকে চলে আসে, এবং সাউথের দিকে চলে এসে তারা ওই মানে সিরদরিয়া যে অঞ্চল, ওখানে তারা বসতি স্থাপন করে। এখন সিরদরিয়া অঞ্চলে যখন তারা এলেন, তখন ওইখানকার একটা জাতিগোষ্ঠী আলাদা ছিল, যাযাবর গোষ্ঠী, তারা ছিলেন উসুং। ওদেরকে ইউচিরা পরাজিত করলেন, এবং ওখানে স্থায়ীভাবে বসবাস করার সঙ্গে সঙ্গে ওখান থেকে তারা মানে আস্তে আস্তে কি হলো, ইউচিরা ধীরে ধীরে আরও দক্ষিণের দিকে সরতে লাগলেন, এবং এখানেও আবার ইউংনু ওই হুনদের আক্রমণে দ্বারা আক্রান্ত হলেন, এবং আমুদরিয়া নদীর তীরবর্তী অঞ্চল তারা বসতি স্থাপন করতে শুরু করলেন। এবং এই আমুদরিয়া অঞ্চলেতে তোমাদের একটা বলে দিই, যাযাবর গোষ্ঠীটা স্থায়ীভাবে বসবাস করতে লাগলো, মানে পারমানেন্টলি দে আর ট্রাইং টু এস্টাবলিশ দেমসেলফ at that on the bank of আমুদরিয়া। এই আমুদরিয়া অঞ্চলে থাকাকালীন তাদের যে 5টা শাখার উত্থান ঘটলো। তাহলে স্থায়ীভাবে বসতি স্থাপন করলো, কৃষি স্থাপন করলো, मतलब ফার্মিং जो স্টাইল है वो लोग सीख लिए। তো তারপরে যেটা ঘটলো, 5টা ব্রাঞ্চে তারা ডিভাইড হলো, এবং 5টা ব্রাঞ্চে তারা ডিভাইড হওয়ার পর যে অন্যান্য ব্রাঞ্চগুলোর অস্তিত্ব সেভাবে মানে তথ্য আমাদের কাছে নেই, যে তাদের মধ্যে সবথেকে শক্তিশালী ব্রাঞ্চ হিসেবে এই কুষাণরা শক্তিশালী হলো, এবং এরাই ইউচি জাতির অন্যান্য গোষ্ঠীগুলোকে জোট বেঁধে, এবং তারা মানে পরবর্তীকালে ভারতবর্ষের দিকে আগমন করছেন। বিশেষ করে আমাদের যে আফগানিস্তানের যে বর্ডার এরিয়া, নর্থ ওয়েস্টার্ন সাইড স্পেশালি ইন আফগানিস্তান, তো পাকিস্তানের যে এরিয়া, বর্তমান এরিয়া রয়েছে, ওখানেতে তারা আসছেন। এই ইউচি জাতিগোষ্ঠীর লোকেরাই কুষাণ নামে পরিচিতি হচ্ছেন। তাহলে আমরা জেনে গেলাম কুষাণদের অরিজিনাল মানে বিষয়টা। তাহলে তারা চাইনিজ ছিলেন। যে ভদ্রলোক কুষাণ জাতিটিকে, এই 5টা শাখাকে, তারা ব্রাঞ্চটাকে একসঙ্গে জোটবদ্ধ বেঁধে এবং একত্রিত করে যিনি কুষাণ জাতিটিকে একটা শক্তিশালী রূপ দান করছেন, তার নাম প্রথম কদফিসেস বা কুজল কদফিসেস।
এই কুজল কদফিসিসের সময়কাল মোটামুটিভাবে 15 থেকে 65 খ্রিস্টাব্দ বলা হয়ে থাকে। ইনি কি করেছিলেন, ভারতবর্ষের যে আমাদের কাবুল, যে দক্ষিণ মানে আমাদের দক্ষিণ বলতে আফগানিস্তানের যে বর্তমান অঞ্চল মানে রাজধানী কাবুলের অঞ্চলটাকে অধিকার করছেন, ওই অঞ্চলে এবং ওখানে এসে তারা বসবাস করছেন। তিনি কিন্তু ভারতে প্রবেশ করতে পারছেন না, বর্তমান যে ভারত সেখানে কিন্তু তিনি আসছেন না, ওই কাবুল অঞ্চলটাতে বসতি স্থাপন করছেন। যে মানুষটার দ্বারা ভারতবর্ষে কুষাণ সাম্রাজ্যের সূচনা বলা হয়ে থাকে, যাকে কুষাণ সাম্রাজ্যের ভারতবর্ষে প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হচ্ছে, তিনি হচ্ছেন তার পরবর্তী রাজা ভীম কদফিসিস বা দ্বিতীয় কদফিসিস, তার ছেলে কুজল কদফিসিসের। তো তার সময়কাল 65 থেকে 78 খ্রিস্টাব্দ বলা হয়ে থাকে। তার সময় গুরুত্বপূর্ণ ঘটনা দুটো। একটা বলবো যে তিনি আমাদের পাঞ্জাব মানে যেটা গাঙ্গেয়, যেটা আমাদেরকে গঙ্গা ভ্যালি যেটাকে আমরা বলি নর্দার্ন ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়ার আর বারাণসী আপ টু বারাণসী ওই অঞ্চলটা তিনি দখল করছেন। এবং এই সময়েতে তিনি যেটা করছেন, অর্থনীতির দিক দিয়ে আমাদের কুষাণ সাম্রাজ্য অত্যন্ত সাবলীল ছিল, কারণ এই সময় আমাদের ইন্দো রোমান যে ট্রেড, সেই ট্রেডটা কিন্তু ভীষণভাবে শক্তিশালী ছিল, প্রচুর সোনার মুদ্রা আমাদের দেশে আসছিল। এবং অদ্ভুতভাবে কুষাণ সম্রাট ভীম কদফিসিসই ভারতবর্ষে প্রথমবার সোনার মুদ্রা চালু করেছিলেন। তাহলে এটা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন, যেটা শুধু এখন নয় চাকরি পরীক্ষাতেও আসে, যে ভারতবর্ষে কোন সম্রাট প্রথমবার সোনার কয়েন চালু করেছিলেন, হু ইন্ট্রোডিউস দ্য গোল্ড কয়েন্স ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। তো দ্য আনসার ইজ ভীম কদফিসিস অর কদফিসিস দ্য সেকেন্ড। তো তিনি প্রথম কয়েন্স গোল্ড কয়েন ইস্যু করেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে শৈব ছিলেন, শিবের উপাসক ছিলেন, যার জন্য তার উপাধি ছিল মহেশ্বর, সর্বলোকেশ্বর এরকম টাইপের। তো এই বংশের 3 নাম্বার রাজা, যাকে নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব, তিনি হচ্ছেন বিখ্যাত কুষাণ সম্রাট কনিষ্ক। তো কনিষ্কের রাজ্যের সিংহাসনে আরোহণকাল নিয়ে নানান মতামত থাকলেও আমাদের প্রাচীন ভারতের বিখ্যাত ঐতিহাসিকরা যারা রয়েছেন, যেমন ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী, ডক্টর দীনেশচন্দ্র সরকার, ডক্টর বতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, এনারা এক বাক্যে স্বীকার করেছেন যে 78 খ্রিস্টাব্দে 78 AD কুষাণ সম্রাট কনিষ্ক সিংহাসনে আরোহণ করেছিলেন এবং তারই সিংহাসন আরোহণের সময়কালকে স্মরণীয় করে রাখার জন্য তিনি শকাব্দ বলে একটি সাল গণনা, যেটা আমরা বলি খ্রিস্টাব্দ, আবার আগে আছে যেমন ধরো বিক্রমাব্দ এরকম বলা হয়, গুপ্তাব্দ। তো এই যে সালগুলোকে বলা হয়, এইগুলোর মতো তিনি 78 খ্রিস্টাব্দে শকাব্দ তিনি শুরু করেছিলেন, ওটা তার সিংহাসন আরোহণের কাল বলে বেশিরভাগ ঐতিহাসিক মেনে নিয়েছেন। তাহলে कब कुषाण सम्राट कनिष्क सिंहासन को संभाला? 78 AD में उन्होंने सिंहासन में बैठा। কুষাণ সম্রাট কনিষ্ক, মনে রাখবে, ভারতবর্ষে মৌর্যদের পর এবং গুপ্তদের আগে এই যে মাঝামাঝি যতগুলো সম্রাট এর নাম আমরা এদিক ওদিক পাই, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, কুষাণ সম্রাট কনিষ্ক কিন্তু অন্যতম। হি ওয়াজ ওয়ান অফ দেম and one of the most famous rulers in between this period, post-Mauryan and pre-Gupta period. এটা কিন্তু মনে রাখবেন। কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব যদি আমরা বর্ণনা করি, তার পলিটিক্যাল ক্যারিয়ার একটু দেখে নিই, কারণ তোমাদের যে এক্সামে কোয়েশ্চেন আসে, 2 ধরনের প্রশ্ন করা হয়। একটা হচ্ছে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্বের বর্ণনা দাও, আর একটা কোয়েশ্চেন হয় কুষাণ সম্রাট কনিষ্কের কনিষ্কের সময়ে সাংস্কৃতিক যে ডেভেলপমেন্ট হয়েছিল আমাদের দেশে, সেটার বর্ণনা দাও। তো
পলিটিক যদি আমরা দেখি, রাজ্য জয় তিনি কোন কোন এলাকা করেছিলেন একবার দেখে নিই। আচ্ছা, কুষাণ সম্রাট কনিষ্ক যখন তিনি সিংহাসনে বসছেন এবং এই সিংহাসনে বসার যে সময়কালেতে তার আগে থেকেই কুষাণরা আফগানিস্তান, সিন্ধু নদীর যে বিরাট অংশ বর্তমান যে পাকিস্তান এরিয়াটা রয়েছে ওই অঞ্চলটা, পাঞ্জাব মানে আনডিভাইডেড পাঞ্জাব, পাকিস্তান পাঞ্জাব, ভারতের পাঞ্জাব, ওই অঞ্চলটা, পার্থিয়া সেন্ট্রাল এশিয়া, যেটা ব্যাকট্রিয়া সেন্ট্রাল এশিয়ায় পড়ে, কুষাণ সাম্রাজ্যের অলরেডি কুষাণ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং এই অঞ্চলগুলোকে মানে নিয়েই সিংহাসনে বসছেন কনিষ্ক। কনিষ্ক কী করেছিলেন, যে সাম্রাজ্যটা ছিল তিনি রাজ্য বিজেতা হিসেবে ভীষণ সফল হয়েছিলেন। तो बहुत ही काबिल एक सेना नायक थे। इसके चलते उन्होंने अपना साम्राज्य को और बढ़ाया था, एरिया में बढ़ाया था। इसके लिए बहुत सारा रेफरेंस हम लोगों के पास है जिससे पता चलता है कि कुषाण सम्राट कनिष्क ने अपनी राज्य की विस्तार घटाए थे। কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে জানতে পারা যায় যে কাশ্মীর তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তোমাদের বলে নিই, এই কলহনের রাজতরঙ্গিনীর টেক্সটটা তোমরা বারবার শুনবে, মনে রাখবে এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক উপাদান, স্বীকৃত ঐতিহাসিক উপাদান হিসেবে ধরা হয়, কারণ এটাতে ডেট মেনশন করা রয়েছে। এর আগে কোনো ভারতবর্ষের হিস্টোরিক্যাল টেক্সট, হিস্টোরিক্যাল এভিডেন্সে আমরা ডেট পাইনি, মেনশন করিনি। এবং এটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস গ্রন্থটা, ডিটেলস যেটা আছে এটা হচ্ছে টোটালি কাশ্মীরের ইতিহাস। এর রচয়িতা ছিলেন কলহন। তোমাদের এক্সামেতে প্রত্যেক বছর এই প্রশ্নটা আসে যে কলহনের রাজতরঙ্গিনী মানে যে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক উপাদান কোনটা, কলহনের রাজতরঙ্গিনী অথবা রাজতরঙ্গিনী কার রচনা, হু ইজ দ্য রাইটার অফ রাজতরঙ্গিনী। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে তিনি কাশ্মীরকে দখল করেছিলেন। 2 নম্বর, বারাণসীতে মানে আচ্ছা কাশ্মীরের ওই অঞ্চলটা দখল করার পর তিনি মানে কনিষ্কপুর বলে একটি শহর ওই অঞ্চলেতে স্থাপন করেছিলেন। আর বারাণসীর যে বিভিন্ন শিলালিপি আছে সেখানে বোঝা যাচ্ছে বারাণসী তো ইউপিতে বর্তমান, তাহলে ইউপি ওই অঞ্চলটাও দখল করেছিলেন। সৌরাষ্ট্র, গুজরাটের যে সৌরাষ্ট্র এবং মালব ওই অঞ্চলটাও দখল করেছিলেন। ওই অঞ্চলে যিনি রাজা ছিলেন নহপান, সক্ষত্র রাজা, এই নহপান তার বশ্যতা স্বীকার করেছিল, এটা তথ্য পাওয়া যায়। এছাড়া মধ্যপ্রদেশের সাঁচি, উত্তরপ্রদেশের মাথুরা, এই অঞ্চলগুলো তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এবং পরবর্তীকালে যে চৈনিক পরিব্রাজক, চৈনিক ট্রাভেলার্স যিনি এসেছিলেন হিউয়েনসাং, তো হিউয়েনসাংয়ের তত্ত্ব অনুযায়ী আমরা জানতে পারি যে তিনি গান্ধার এবং পুরুষপুর, যেটা তার রাজধানী ছিল, মানে এই অঞ্চলটা গান্ধার, পুরুষপুর, ওই যে আমাদের যে আফগানিস্তানের বর্ডার এরিয়া পাকিস্তান, এই অঞ্চলটা হিউয়েনসাং বলছেন যে এই অঞ্চলগুলো তার আধিপত্য বিস্তার লাভ হয়েছিল। চীনের তিব্বতীয় যে উপাদান, চৈনিক এবং তিব্বতীয় যে উপাদানগুলো রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি ইস্টার্ন ইন্ডিয়াতে কি কোথায় কোথায় দেখো, ইস্টার্ন ইন্ডিয়াতে অযোধ্যা এবং আপ টু মানে পাটলিপুত্র, যেটা আমাদের বর্তমান বিহার, এই অঞ্চল পর্যন্ত তিনি তার সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। এমনটাও বলা হয় পাটলিপুত্র থেকে তিনি বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অশ্ব ঘোষকে বন্দি করে নিয়ে গেছিলেন তার ওই পুরুষপুরেতে, মানে আমাদের আফগানিস্তানের বর্ডারে, এবং এই অশ্ব ঘোষ পরবর্তীকালে তার রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন এবং নানান গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি রচনা করেছিলেন। তাহলে আল-বিরুনি যে তথ্য, পরবর্তীকালে যিনি মুসলিম হিস্টোরিয়ান ছিলেন আল-বিরুনি তথ্য থেকে জানতে পারা যায় যে কুষাণ সম্রাট কনিষ্ক উনি আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বিভিন্ন স্থানেতে তিনি তার সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। আবার অনেকে বলছেন যে এই চীন দেশের সঙ্গে তার মধ্য এশিয়া দখল করাকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল এবং চীন দেশের বিশেষ করে ভিনসেন্ট স্মিথ, ইংল্যান্ডের হিস্টোরিয়ান ভিনসেন্ট স্মিথ, তোমাদের ভিনসেন্ট স্মিথ সম্পর্কে বলতে গিয়ে একটু বলে নিই। ভিনসেন্ট স্মিথ অক্সফোর্ডিস্ট ব্রিটিশ ইন্ডিয়া, তার যে টেক্সট, এবং এখানে কুষাণ সম্রাট কনিষ্ককে তিনি ভারতবর্ষের দ্বিতীয় অশোক বলেছেন। আচ্ছা, কেন বলেছেন এই ব্যাপারটা একটু ডিটেলসটা পরে আসবো আমরা।
তো ভিনসেন্ট স্মিথ বলছেন যে কাশখর মানে কাশগড়, ইয়ারখান্দ অ্যান্ড খোটান, সেন্ট্রাল এশিয়া, ওই অঞ্চলগুলো কুষাণ সম্রাট কনিষ্ক দখল করেছিলেন। আচ্ছা, একটা তথ্য পাওয়া যায় যে তিনি যখন মধ্য এশিয়া আক্রমণ করছেন সেই সময় চীন সম্রাট होती, चाइनीज जो सम्राट थे होती, उनकी सेनापति पैंचाओ, इनके साथ इनका युद्ध हुआ था और इस युद्ध में कनिष्क का पतन हो गया था, मतलब वो पराजित हो गया था इस युद्ध में। और ऐसा भी बोला जाता है, डॉक्टर रोमिला थापर जो जेएनयू के चेयर बहुत ही सम्मानित प्रोफेसर अभी भी है, सो उन्होंने बोले हैं कि इनका मौत हो गया था उस युद्ध में, মানে এনার মৃত্যু ঘটেছিল ওই চাইনিজ যে সেনাপতি প্যানচাও এনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সেন্ট্রাল এশিয়াতে। ওকে, তাহলে তার রাজ্য সীমাটা একবার দেখে নিই, টোটালটা কত দূর পর্যন্ত বিস্তার লাভ হলো ভারতবর্ষের অভ্যন্তরে। নর্থের দিকে যদি যায় তাহলে কাশ্মীর, সাউথে যদি আসি তাহলে মধ্যপ্রদেশে সাঁচি, ইস্টার্ন সাইড বারাণসী, ওয়েস্টার্ন সাইড হচ্ছে আমাদের সিন্ধ রিভার যেটা পাকিস্তান রয়েছে, তো ওই অঞ্চলটা পর্যন্ত বিস্তার লাভ করেছিল। এছাড়া আমাদের ওয়েস্টার্ন সাইডে বিহার পর্যন্ত, অনেকে বলেন বিহার পর্যন্ত তিনি এসেছিলেন। তো মোটামুটি এই কথাটা বলে নেওয়া যায় যে শুধুমাত্র ভারতের অভ্যন্তরে নয়, ভারতের বাইরেও খোটান, কাশগড়, ইয়ারখান্দ, কাবুল, কান্দাহার, আফগানিস্তান, বালুচিস্তান, ব্যাকটেরিয়া সমস্ত অঞ্চল তার এরিয়ার মধ্যে ছিল। এবং তিনি তার যে রাজধানী, সেই রাজধানী বানিয়েছিলেন পুরুষপুর বা পেশোয়ার। তাহলে এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা ইন্টারনালে আসে, ফাইনালে আসে, চাকরি পরীক্ষাতে আসে, যে হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কনিষ্কা, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ারে। পেশোয়ার বলতে বোঝায় বর্তমান পাকিস্তানের ওই অঞ্চল। তাহলে পুরুষপুর বা পেশোয়ার এই নামটা তোমরা কিন্তু মনে রাখবে এবং এটা কিন্তু প্রায় পরীক্ষাতে পড়ে। এবার কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ক্যারিয়ারটা তো আমরা দেখতে পেলাম, তা ধর্ম ব্যাপারটা দেখে নিই। কারণ ভিনসেন্ট স্মিথ, আমি আবার বলে নিচ্ছি, ভিনসেন্ট স্মিথ বলেছেন সম্রাট কনিষ্ককে যে ভারতবর্ষের দ্বিতীয় অশোক। তার মানে অশোক যেটা বৌদ্ধ ধর্মের বিস্তারের জন্য যা যা কাজ করেছিলেন, জনদরদিমূলক কাজ যেটা করেছিলেন, मतलब वेलफेयर वर्क जो उन्होंने करके गए थे, ठीक उसी तरीके का काम जहाँ पर अशोक छोड़ के गए थे, उसके बाद की जो बुद्धिस्ट रिलीजियन को बढ़ावा देने के लिए जितना कोशिश होना चाहिए था कुषाण सम्राट कनिष्क ने किया था। मतलब যতটা পর্যন্ত ওনার চেষ্টা নিষ্ঠার সঙ্গে করেছেন বৌদ্ধ ধর্মের বিস্তৃতির জন্য। তো ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরী, তার বিখ্যাত গ্রন্থ রয়েছে পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আছো, তারা যারা ইংলিশ মিডিয়ামসে আছো, তো তারা অবশ্যই পড়ো, সবাই পড়ো, শুধু ইংলিশ মিডিয়াম না, বইটি ইংরেজিতে লেখা। পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া বিখ্যাত বই, সবার পড়া উচিত। এই গ্রন্থে তিনি বলছেন যে অশোক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং যেমন অশোক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং পৃষ্ঠপোষক হয়ে তিনি একটা স্থায়ী রূপ, বৌদ্ধ ধর্মের যে একটা স্থায়ী কীর্তি তিনি এখানে স্থাপন করতে পেরেছিলেন ভারতবর্ষে। তিনি বিভিন্ন ধরনের বৌদ্ধ ধর্মের অনুরাগী বোঝা যায় তাকে তার কার্যকলাপের মধ্য দিয়ে। তিনি বিভিন্ন ধরনের মঠ, বিভিন্ন ধরনের বিহার, বিভিন্ন ধরনের চৈত্য, এগুলো তোমরা থার্ড সেমিস্টারেতে গিয়ে এসিসি পেপারে তোমাদের আমার সম্ভবত ক্লাস থাকে, তো আমি তোমাদের বলবো, বা যিনি পড়াবেন তিনি বলবেন, মেঘলাই ম্যাডামেরও ক্লাস থাকেন, তো উনিও বলবেন। তো স্তূপ, চৈত্য, বিহার এ সমস্ত কিছুতে মানে প্রচুর তিনি নির্মাণ করেছেন এবং প্রচুর বৌদ্ধ ভিক্ষুদের জন্য তিনি প্রচুর দান ধ্যান করেছেন, मतलब डोनेशन बहुत सारे दिए थे। और राजधानी जो थे उनका पेशवर और जो पुरुषपुर में उन्होंने बुद्धदेव की जो सब के जो अवशेष मिला है उसके ऊपर उन्होंने एक बहुत बड़ा मठ उन्होंने निर्माण किए हैं, वहाँ पर पेशवर में है। বিভিন্ন বড় একটা মঠ তিনি নির্মাণ করেছিলেন। তোমাদের স্তূপটা নিয়ে একটু বলে নিই। গৌতম বুদ্ধ যখন মারা যায়
তখন তার দেহাবশেষের নানান অংশ, তার ব্যবহার করা নানান সামগ্রী, যেমন ধরো তার যে কাপড়, তার যে খড়ম, তার যে पायर खड़म, তারপরে मतलब जूता, उसके बाद जो भिक्षु पात्र जो थे वो भिक्षा मांगने जाते थे, उस वो और हर तरह की चीज़ें जो गौतम बुद्ध उनके जीवन काल में इस्तेमाल किए थे उनको डिवाइड किया गया था। और उसके ऊपर आधा आधा डीम जो होता है, आधा डीम की तरह वो एक स्ट्रक्चर बनाया जा गया था पूरे भारतवर्ष के अलग अलग हिस्सों में। उसको स्तूप बोला जाता है, মানে অর্ধডিম্বাকৃতি যে স্থাপত্যকৃতি ভারতবর্ষের ভিন্ন ভিন্ন জায়গায়, যেমন আমি বলবো সাঁচি, সারনাথ, ভিন্ন ভিন্ন জায়গায় অশোক বিশেষ করে এগুলো স্থাপন করতে করেছিলেন 84,000 স্তূপাস। এটা অনুমান করা হয় যে, বলা হয় যে অশোক স্থাপন করেছিলেন টোটাল অল ওভার ইন্ডিয়া। তো এইটাকে স্তূপ বলা হয়। তিনি তাহলে অশোক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এখানে কনিষ্ককেও আমরা দেখতে পেলাম যে তিনিও স্পন্সর করেছিলেন বিভিন্ন ধরনের বৌদ্ধ প্রতিষ্ঠান, বৌদ্ধ ভিক্ষু এনাদের। অশোকের যে অশোক যে জায়গায় ছেড়ে গিয়েছিলেন বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটানোর জন্য, তিনি নতুন করে সেই জায়গাটাকে আবার মানে তুলে ধরার চেষ্টা করছেন। আমরা যদি বৌদ্ধ ধর্ম, তোমাদের মনে হয় মেঘলাই ম্যাডাম পড়াচ্ছেন যে বৌদ্ধ ধর্মের মধ্যে মতভেদ শুরু হয়ে গিয়েছিল অশোকের মৃত্যুর পর, গৌতম বুদ্ধের মৃত্যুর পর। তো এই দুটো যে মতভেদ, এই মতভেদের মানে এত চরম পর্যায়ে চলে গিয়েছিল, এটাকে সমস্যার সমাধান করার জন্য তিনি কনফারেন্স ডেকেছিলেন। আমরা জানি যে 4টে কনফারেন্স, বুদ্ধিস্ট কনফারেন্স হয়েছিল। একটা হচ্ছে তো অজাতশত্রু ডেকেছিলেন, আর একটা হচ্ছে আমাদের কালাশোক, তারপরে আমাদের অশোক, তারপরে আমাদের কনিষ্ক। এই 4টে कॉन्फ्रेंस ডেকেছিলেন। तो ये लास्ट कॉन्फ्रेंस था, ये इनके राजधानी में पुरुषपुर में इन्होंने बुलाया था। और बोला जाता है कि जालंधर में, कोई बोलते जालंधर में, कोई बोलता है कश्मीर में बुलाया था। तो ये 4th बुद्धिस्ट काउंसिल जो है वो कुषाण सम्राट कनिष्क के टाइम में ही बुलाया गया था। এই ঘটনার পর কি হয়েছিল না, এখানেতে বৌদ্ধ ধর্মের যে মতভেদ রয়েছে, দুটো সেক্টে বিভাজিত হয়েছিল, হীনযান মহাযান। তাদের মধ্যে যাতে করে, এবং এখানে মনে রাখবে এইখানে সংস্কৃত ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থের যে মূল ত্রিপিটক, সেই ত্রিপিটকটাকে संस्कृत भाषा ट्रांसलेट করে তার যে 3 महीने से चला ये कॉन्फ्रेंस। इसके बाद इन्होंने ये जो वासुमित्र इनके प्रेसिडेंट हुए इस कॉन्फ्रेंस के, और उन्होंने 3 महीने के बाद यहाँ पर एक टेक्स्ट लिखा गया, उसका नाम है মহাবিভাষ্য। মহাবিভাষ্য বলে একটি গ্রন্থ রচনা করা হয়েছিল ত্রিপিটকের সংকলনগুলোকে নিয়ে। মানে তো এর ফলে এটি যে মানে বাসুমিত্র রচনা করেছিলেন মহাবিভাষ্য টেক্সট, তো বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ চলছিল সেটাকে একটা স্থায়ী মীমাংসা রূপ প্রদান করা হয়েছিল। কুষাণ সম্রাট কনিষ্কালে। এবং মনে রাখবে আরেকটা কথা তোমাদের বলে নিই, সেটা হচ্ছে যে মহাযান বৌদ্ধ ধর্মের বিস্তার, মহাযান বৌদ্ধ ধর্মকে এই কনফারেন্সে স্বীকৃতি প্রদান করা হচ্ছে। মানে বেশিরভাগ মানুষ মহাযান বৌদ্ধ ধর্মের দিকে আকৃষ্ট হচ্ছেন, এবং ভারতবর্ষের তারই পৃষ্ঠপোষকতায় ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম, বিশেষ করে মহাযান বৌদ্ধ থিওরি, যেটা চীন, তিব্বত, জাপান এবং कोरिया एवं मिडिल ईस्ट एशिया जो हम जिसको बोलते हैं सेंट्रल एशिया, वहाँ पर भी इनका बौद्ध धर्म का विस्तार इन्होंने किए थे। শুধুমাত্র যে তিনি বৌদ্ধ ছিলেন তা নয়, তার যে বিভিন্ন মুদ্রা আমরা ভিন্ন ভিন্ন জায়গায় পেয়েছি, সেই সমস্ত মুদ্রাগুলোতে নানান হিন্দু দেবদেবীর মূর্তি এবং গ্রিক পার্সিয়ান দেবদেবীর মূর্তিও কিন্তু লক্ষ্য করতে পায়। তাহলে এর থেকে একটা স্পষ্ট যে তার সঙ্গে বিদেশিদের সম্পর্কও কিন্তু খুব ভালো ছিল, নাহলে তিনি তার কয়েনে কখনোই গ্রিক বা পার্সিয়ান দেবদেবতার ছবি কিন্তু অঙ্কিত করতেন না। এবার দেখে নিই সংস্কৃতির দিকটা। শিল্প এবং সাহিত্যের দিক দিয়ে কুষাণ সম্রাট কনিষ্কের সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তিনি ছিলেন বিখ্যাত সংস্কৃত এবং साहित्य এবং সংস্কৃতির पृष्ठपोषक, मतलब वो स्पॉन्सर करने वाले थे और बहुत ही अनुरागी थे साहित्य के प्रति, शिल्प के प्रति। ऐसा बोला जाता है कि मौर्यन पीरियड में भारतवर्ष में
जो संस्कृत भाषा जो थे हमारे पुराने जो भाषा वो उनका क्या हो गया था, वो ডিসঅ্যাপিয়ার हो गया था। মানে সংস্কৃত ভাষা মৌর্য যুগেতে ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় অবলুপ্তির পথে। কুষাণ সম্রাট কনিষ্ক কী করেছিলেন, সংস্কৃত ভাষার ওই গৌরবকে তিনি পুনরায় ফিরিয়ে এনেছিলেন। এবং আমরা দেখতে পাবো যে কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভাতে নানান বড় বড় পণ্ডিত, दार्शनिक, साइंटिस्ट, फिलोसोफर्स, बहुत सारे लोगों का उन्होंने आदर किया, उन्होंने सम्मान दिए और उनके राज्यसभा में उनको सबको रखा और राज दरबार में बहुत सारा इम्पोर्टेंट बुक्स, टेक्स्ट रचना किया गया। अनेक अनेक दार्शनिक, वैज्ञानिक, चिकित्सक इनारा রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন কনিষ্কের রাজসভাকে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জানতে পারা যাচ্ছে। তিনি হচ্ছেন কবি, দার্শনিক, संगीतज्ञ अश्व घोष, पंडित। তিনি बहुत पंडित आदमी थे, बहुत ही उस वक्त के बहुत फेमस आदमी थे, वसुमित्र। फिलोसोफर्स, एक नाम हम लोगों को मिलता है, उनका नाम है नागार्जुन। কনিষ্কের শিক্ষা গুরু ছিলেন পণ্ডিত বাসুমিত্র। এছাড়া পার্শ্ব পলিটিশিয়ান, গ্রেট পলিটিশিয়ানস ওয়াজ দ্যাট অ্যাট দ্যাট টাইম মাথার, হি ওয়াজ মাথার। তাহলে মাথর ছিল সেই সময়ের বিখ্যাত রাজনীতিবিদ। आयुर्वेद शास्त्र के इस वक्त बहुत सारा स्टडी किया गया था। दो लोगों का नाम, एक का नाम मिलता है कि চরক বলে আমরা যাকে চিনি, চরক সংহিতা যিনি রচনা করেছিলেন তিনি এই সময়েরই মানুষ। এছাড়া সুশ্রুত বলে যে মানুষটি, যিনি শল্য চিকিৎসা মানে অপারেশন, যেটাকে আমরা আজকের দিনে অ্যালোপ্যাথি বলি, যে শল্য চিকিৎসা সুশ্রুত কিন্তু তার রাজসভাকে অলঙ্কৃত করেছিল। এছাড়া একজন বিখ্যাত শিল্পী ছিলেন যিনি স্কাল্পচার নির্মাণ করতেন, মানে বিল্ডিং স্কাল্পচারের জন্য বিখ্যাত ছিলেন, তিনি হচ্ছেন অ্যাজেসিলাস। অ্যাজেসিলাসকে এই সময়েতে তিনি তার রাজসভা অলঙ্কৃত করেছিলেন। বিখ্যাত বিখ্যাত টেক্সটের কিছু নাম পাওয়া যায়, তোমাদের সামনে বলি। অশ্ব ঘোষের বুদ্ধ চরিত্র তোমরা মনে শুনেছ স্কুল লেভেলে, তাহলে এটা শর্ট কোয়েশ্চেন তোমাদের, যে হু ওয়াজ দ্য রাইটার অফ বুদ্ধচারিতা। শুধু বুদ্ধচরিতা, তাহলে আনসারটা হচ্ছে অশ্ব ঘোষ, তার রাজসভা সভাকবি ছিলেন। অশ্ব ঘোষ বুদ্ধচরিত ছাড়াও সূত্রালঙ্কার, তারপরে সৌন্দরানন্দ কাব্য, বজ্রসূচি, এই সমস্ত টেক্সট তারই রচনা। এছাড়া নাগার্জুনের বিখ্যাত যিনি বৌদ্ধ পণ্ডিত ছিলেন, তিনি রচনা করেছেন ফিলোসফার, বুদ্ধিস্ট ফিলোসফার্স। তার রচনা হচ্ছে প্রজ্ঞা পারমিতা শত সহস্রিকা, প্রজ্ঞা পারমিতা শত সহস্রিকা তিনি রচনা করেছিলেন। এবং তাছাড়া মাধ্যমিক সূত্র, থিওরি অফ রিলেটিভিটি, যেটা আপেক্ষিক তত্ত্ব বলা হচ্ছে, তো এটা তারই রচনা, নাগার্জুনেরই রচনা। এছাড়া আমি তোমাদের প্রথমেই বললাম দুটো, একজন আয়ুর্বেদ শাস্ত্রে যেটা ইনি হচ্ছেন চরক, আর যিনি অপারেশন করার যে থিওরি শল্য চিকিৎসার জন্য সুশ্রুত, তিনি এই সময়েরই মানুষ ছিলেন। তো এক কথায় দেখতে পাচ্ছি যে সাহিত্য, ফিলোসফি, নাটক, সঙ্গীত, প্রত্যেকটা ক্ষেত্রে সঙ্गे সঙ্गे स्थापत्य भास्कर्य माने आर्ट एंड आर्किटेक्चर एंड स्कल्पचर मेकिंग, जो ये इसके बारे में जितने तरह के जो कल्चर का जो एस्पेक्ट होते हैं, हर तरह के, वो चाहे वो शिल्प कला हो, चाहे वो साहित्य हो, संस्कृति हो, जितने भी, वो मूर्ति निर्माण हो, चाहे वो सब जगह में कुषाण सम्राट कनिष्क के पीरियड बहुत फेमस था। तो इसीलिए इनको बोला जाता है कि इस वक्त नया युग का सूचना किया गया था। মানে শিল্পকলার দিক দিয়ে কনিষ্কের রাজত্বকাল নতুন যুগের সূচনা হয়েছিল। তার আমলে বিখ্যাত বিখ্যাত শিল্পকলা আমরা লক্ষ্য করতে পারি। মথুরা, তক্ষশিলা, পেশোয়ার, যেটা আমাদের বর্তমান পাকিস্তানের কথা বলছি, ওখানে নানান ধরনের, প্রথমেই আমি বলে নিচ্ছি, স্তূপ, বিহার, চৈতস পাওয়া গিয়েছে। এছাড়া গান্ধার, মথুরা, অমরাবতী এবং সারনাথ, এই চার জায়গায় মূর্তি নির্মাণ শিল্প, যেটা স্কাল্পচার মেকিং ইন্ডাস্ট্রিজ অ্যাট দিস 4 প্লেসেস রিয়েলি ফেমাস প্লেসেস ওয়ার দেয়ার। তো এই বুদ্ধিস্ট, বিশেষ করে বুদ্ধ देवेर जो मूर्ति निर्माण, मतलब गौतम बुद्ध की जो मूर्ति निर्माण शिल्प कला है,
इस 4 जगह में ये बहुत फेमास थे। এছাড়া আমরা লক্ষ্য করতে পারবো যে তোমাদের এটা পরবর্তীকালে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে গান্ধার শিল্পকলা। সম্ভবত ম্যাডাম পড়িয়েছে নাকি জানি না, তো যদি না হয় আমাদের নিশ্চয়ই একটা ক্লাস হবে, তোমাদের 3rd সেমিস্টারে তো হবেই। তো এই গান্ধার শিল্পটা হচ্ছে বৌদ্ধদেবের মূর্তি নির্মাণ শিল্পকলা। গৌতম বুদ্ধের এটা গ্রিক এবং ইন্ডিয়ান যারা ক্রাফটসম্যান ছিলেন, শিল্পী ছিলেন, তারা মিলে এই শিল্পকলার বিস্তার ঘটিয়েছিলেন। গান্ধার যে অঞ্চল আমাদের বর্তমান আফগানিস্তান পাকিস্তানের বর্ডার অঞ্চল, ওই অঞ্চলটাতে এই শিল্পকলার বিকাশ ঘটেছিল এবং আমাদের ভারতবর্ষে चरम शिखरे पहुँचेছিল कुषाण सम्राट कनिष्केर সময়কালে। मतलब इस वक्त ये जो शिल्पकला है गांधार शिल्पकला वो अपने चरम शिखर पे थे, যার জন্য এটাকে বলা হয় যে মানে नवजागरण, मतलब नया जो रेनेसा पीरियड है गुप्त युग में जो शुरू मैंने हुआ था, तो उसका जो प्राइमरी स्टेज हम गुप्त पीरियड को बोल सकते हैं। তাহলে একটা মানে কনক্লুশন যদি আমরা গুপ্ত সম্রাট কনিষ্কের করি, সেখানে আমরা কি জানবো, এটুকু বলতে পারা যায় যে ভারতবর্ষে কুষাণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। একথা একদম নির্দ্বিধায় স্বীকার করে নিতে হয়। তাছাড়া তার মধ্যে যেমন ধরো চন্দ্রগুপ্ত মৌর্যের যে যে লেভেলের এনার্জি ছিল, যে লেভেলের एनर्जी নিয়ে তিনি ভারতবর্ষের প্রথম একটা মানে ইম্পেরিয়ালিস্ট যে থিওরি ভারতবর্ষ में उन्होंने डाला था, ওইটার যেমন মানে তত্ত্বগুলো কনিষ্কের মধ্যে দেখতে পাওয়া যায়। আবার সম্রাট অশোকের মধ্যে যে ধর্মীয় উন্মাদনা এবং তার মধ্যে যে শান্তির বার্তাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার যে মানে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু কনিষ্কের মধ্যে ছিল। এবং অদ্ভুতভাবে এই কনিষ্কের আগে कोनो विदेशी शासक, मतलब कोई फॉरेन रूलर्स इतनी इस तरह के सफल नहीं हुए थे जिस तरह से कनिष्क की सफलता हम लोग देखते हैं। মৌর্য যুগের পতনের পর আমরা লক্ষ্য করেছিলাম যে ভারতবর্ষের আঞ্চলিক শক্তির উত্থান, मतलब रीजनलिज्म, बहुत सारे फॉरेन फोर्स भी यहाँ पर आए, तो वो लोग कभी टिक नहीं पाए। लेकिन इसके चलते एकमात्र कुषाण पीरियड में ही हम लोगों को एक स्थायी रूप में एक एडमिनिस्ट्रेशन मिला जो नॉर्थ इंडिया के पूरे एरिया में फैला, और एक स्थायी रूप से जो शांति है देश को मिला था, यूनिटी हमारे देश को मिला था अंडर द कुषाणस, स्पेशली अंडर द रूल ऑफ कनिष्क। तो শুধুমাত্র যে তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তা নয়, আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি তিনি মানে নানান ধরনের অন্যান্য ধর্মের প্রতিও তার অগাধ সমর্থন ছিল, এবং তার জন্য শিল্প, এছাড়া শিল্প, সাহিত্য, ধর্ম সমস্ত দিক দিয়ে তার পৃষ্ঠপোষকতা মানে প্রশংসার যোগ্য। मतलब हर फील्ड में इनका योगदान भारतवर्ष के इतिहास में याद रखा जाता है। तो कनिष्क के बारे में 10 मार्क का एक क्वेश्चन तुम लोगों को करना है। কনিষ্কের যেহেতু আমরা কুষাণ পিরিয়ড পড়ছি, তাই লাস্টের যে 2-3টা রাজা তার নাম বলে নিই। সেটা হচ্ছে কুষাণের সম্রাট কনিষ্কের পর তার ছেলে বশিষ্ঠ কিছুদিন রাজত্ব করেছিলেন, অতটা নাম করা কিছু ছিল না। তারপরে হুবিষ্ক, তারপরে তিনি মহারাজা রাজাধিরাজ মানে দেবপুত্র টাইটেল নিচ্ছেন, তিনি নিজেকে দেবতার পুত্র বলে দাবি করছেন, ফলে একটা মানে ভারতবর্ষের দেবতাকে স্পষ্ট ছোঁয়া লাগানোর চেষ্টা। এবং তারপরে যিনি রাজা হয়েছিলেন দ্বিতীয় কনিষ্ক, ইনি কাইজার উপাধি নিয়েছিলেন, ফরেন মানে টাচ ওনার টাইটেলের মধ্যে রাখার চেষ্টা করেছেন। কারণ আমরা জানি কাইজার হচ্ছে রাশিয়ান সম্রাটরা কাইজার উপাধি নিতেন। তারপরে ধরো যে লাস্ট যিনি রুলার প্রথম লাস্ট শক্তিশালী রুলার ছিলেন প্রথম বাসুদেব। প্রথম বাসুদেবের যে উপাধি ছিল শাহানশাহ বাসুদেব কুষাণ। বাসুদেব হচ্ছে এটা সম্ভবত তোমরা সবাই জানো কৃষ্ণকে বাসুদেব বলা হয়। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাবো যে তারা ভারতীয় হিসেবে নিজেদেরকে পুরোপুরিভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতে শুরু করে দিয়েছেন, যার জন্য এই টাইটেল। লাস্ট যিনি যে দুটো রুলারের নাম পাওয়া যায়, একটা হচ্ছে দ্বিতীয় কনিষ্ক এবং দ্বিতীয় বাসুদেব। দ্বিতীয় বাসুদেবের পরে তারপর আবার হুনরা আমাদের দেশে আক্রমণ করে পুরোপুরি তছনছ করে দেয়, এবং 900 AD শেষ দিক থেকে কুষাণ সাম্রাজ্য ভারতবর্ষ থেকে যদিও ছোট্ট এরিয়ার মধ্যে হয়ে গেছিলো, চিরতরে বিলুপ্ত হয়ে যায়। তো তোমাদের একটা কুষাণ সাম্রাজ্যকে নিয়ে একটা কোয়েশ্চেন হবে, অবশ্যই করবে তোমরা, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। আমি আমার মতো করে চেষ্টা করলাম বোঝাতে। তোমাদের যে কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে, যদি না পাও আমাকে অবশ্যই জানাবে, তোমাদের আমি পিডিএফ দেবো। আমি এখন পিডিএফ এখন তোমাদের দিচ্ছি না, কারণ যাদের যাদের প্রয়োজন তাদেরকে আমি দিতে চাইছি। তো আগে তোমরা ভিডিওটা দেখো, নিজেরা বই নিশ্চয়ই পড়বে। তো আগে টেক্সট বই পড়বে, বারবার বলছি তোমাদের টেক্সট বই তোমাদের পড়তে হবে। টেক্সট বই কিনে নিয়ে অবশ্যই পড়াশোনা করো, তোমাদের ভবিষ্যতের জন্য এটা খুবই দরকার। ওকে, আজকে এখানেই শেষ করলাম। আবার নেক্সট ক্লাসে নতুন টপিকে আমি তোমাদের সঙ্গে দেখা হবে, তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।